বাবা রঙ্গনের সাথে তোমার কি সম্পর্ক? রঙ্গনকে তার বাবাই পাঠিয়েছিল, এটা ওহি পরে জানতে পারলো। তবে তাকে তার বাবা কেমনে চিনে এটা নিয়ে মনে প্রশ্ন রয়ে গেল। সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পর একদিন ওহি আরমান রহমানের কাছে সরাসরি জিজ্ঞেস করলো, বাবা তুমি রঙ্গনকে কিভাবে চেনো? আরমান রহমান হাসলেন, মেয়েকে তার পাশের বেতের চেয়ারটাতে বসতে ইশারা করলেন। ওহি চায়ের কাপটা ধরিয়ে দিয়ে চেয়ার টেনে নিয়ে গিয়ে বাবার চেয়ারের সাথে চেয়ার লাগিয়ে বসলো। আগ্রহ নিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। আরমান রহমান চায়ে এক চুমুক দিয়ে একটু সময় নিলেন, অনন্তপর বলতে শুরু করলেন, আমার নানার বাড়ির পাশে একটা এতিমখানা আছে। যদিও তুমি অনেক ছোটবেলায় গিয়েছিলে, এখন মনে থাকার কথা নয়। তবে আমার মুখ থেকে তো সেখানকার গল্প শুনেছো। একসময় আমরা চালাতাম। ওহি মাথা নাড়িয়ে হ্যাঁ এবং না জানানো কথা শুনেছে, কিন্তু সে যে দেখেছিল তা মনে নেই। একটু থেমে আবার শুরু করলেন, সেই এতিমখানাটা আসলে আমার নানারই বানানো ছিল। অল্প কিছু বাচ্চা কাচ্চা নিয়ে সেটা শুরু হয়, কিন্তু ধীরে ধীরে এতিমখানা বাচ্চাদের সংখ্যা বাড়তে শুরু করে। নানার মৃত্যুর পর মামা দায়িত্ব নেয়, কিন্তু তার একার পক্ষে চালানো কষ্টকর হয়ে যায়। মামা ঠিক করেন অন্য কারো কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। কিন্তু আল্লাহর রহমতে আমার সেই মাসে স্কুলের চাকরিটাও হয়ে যায়। আমি মামাকে বলি এখন থেকে অর্ধেক খরচ আমি বহন করার চেষ্টা করব। প্রয়োজনে চাকরির পাশাপাশি টিউশনিও করব। মামা রাজি হন, যেহেতু নানা অনেক শখ ছিল এটা, তাই এই অফারটা তিনি বেশ খুশিও হন। মামা ভাগ্নে মিলে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিলাম। 5 বছরের মাথায় হুট করে মামা মারা যান। সব দায়িত্ব আমার একা এসে পড়ে। তবে ততদিন এতিমখানাটা বেশ জনপ্রিয়তা লাভ করে যায়। অনেকেই মাঝে মাঝে সাহায্য করতে আসতো। একদিন দুদিন খাবার অথবা পোশাক আশাকও দিয়ে যেত। কেউ কেউ টুকটাক খেলনাও দিত। কিন্তু আমরা তখন পার্মানেন্ট একজন পার্টনারের দরকার হয়। তার মধ্যে মা বিয়ে করানোর জন্য পাগল প্রায়। তার ভাষ্যমতে তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই তিনি নাতনির মুখ দেখতে চান। তারপর একভাবে অনামিকার সাথে আমার বিয়েটা হয়ে যায়। দায়িত্ব আরও বেড়ে যায়। একদিন এতিমখানার ভেতরে বসে বসে এইসব চিন্তাই করছিলাম কি করা উচিত। হুট করে একটা বাচ্চা ছেলে এলো, আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি কিছু নিয়ে চিন্তিত? আমি বাচ্চাটার মুখ মানে ভালো করে তাকালাম। বাচ্চা বাচ্চার চেহারা, কি গভীর মায়া সেই মুখে, অথচ কথাবার্তা গম্ভীর, না আছে কোনো ভয় আর না আছে কোনো অভিনেতা। আমার কি হলো কে জানে। আমি বাচ্চাটাকে খুলে বলার পরে তাকে জিজ্ঞাসা করলাম। এখন আমার কি করা উচিত? বাচ্চাটা আরও গম্ভীর হয়ে গেল, আমার পাশে এসে বসলো। অনন্তবার আমার চোখে চোখ রেখে বলল, আপনি যদি তাদের হাত এখন ছেড়ে দেন, তাহলে তারা প্রতিদিন খাবার পাবে না, পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আপনার সমস্যাটা বুঝছি, কিন্তু তবুও আপনি তাদের হাত ছাড়বেন না। আমি বড় হয়ে তাদের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব। ততদিন আপনি একটু চেষ্টা করে চালিয়ে নিন। আমি অবাক হয়ে যাই এইটুকুনি ছেলের আত্মবিশ্বাস দেখে। একটু মজা করে জিজ্ঞেস করি তাকে, বড় হওয়ার পর তোমার মনে থাকবে তো? ছেলেটা মুচকি হেসে বলল, রঙ্গন কিছু বলে না, বলতে পারেই না। তোমার নাম রঙ্গন? হুম। রঙ্গন আবার বলল, তবে আপনি আরেকটা কাজ করতে পারেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিতে পারেন সাহায্য চেয়ে। সাথে একটা নাম্বার দিয়ে দেবেন। সেখান থেকে যে সাহায্যগুলো আসবে তা সঞ্চয় করে ধীরে ধীরে খরচ করবেন। বুদ্ধিটা মন্দ নয়, আমার বেশ পছন্দ হলো। বাচ্চাটা এত স্মার্ট দেখে আমি জানতে চাইলাম, কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ। খবর কাগজে এতিমখানার কথা প্রচার হওয়ার পরে সত্যি সত্যি অনেক সাহায্য হলো। এমনকি এতিমখানার বাচ্চাগুলো যেখানে সেখানে পড়াশোনা করতো, তাদের স্কুল কর্তৃত্ব খরচ কমিয়ে 3 ভাগের 1 ভাগ করা হয়। আল্লাহর রহমতে সব কিছু সহজ হতে থাকে। আমি মাঝে মাঝে গিয়ে রহমানের সাথে দেখা করে আসতাম। তবে একটা মজার বিষয় কি জানো, ও আমার সাথে অনেক কথা বলতো, তবে কখনো কিছু বলে সম্বোধন করতো না। একদিন জিজ্ঞেস করেছিলাম, আমাকে কিছু বলে সম্বোধন করো না কেন? সেদিন সে উল্টো আমাকে প্রশ্ন করেছিল। আপনাকে আমার কি বলে রাখা উচিত? আমি আপনার কে হই? আমি চট করে উত্তর করতে পারিনি। রঙ্গন সেদিন হাসতে হাসতে চলে গিয়েছিল। তারপর থেকে কখনো কিছু বলে ডাকতে বলিনি, সেও ডাকেনি। সব কিছু ভালোই চলছিল, কিন্তু বিয়ের কয়েক বছর পর হুট করে আম্মা মারা গেলেন। সেই বাড়িতে থাকতে আমার বিষের মতো লাগতো। চারিদিকে মায়ের স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে, সবই আছে, শুধু সেই মানুষটা নেই। এটা মানা অনন্ত বেদনাদায়ক।
তার ওপর অনামিকাও ভীষণ ভেঙে পড়েছিল। সব মিলিয়ে আমি সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিই। ধীরে ধীরে সময় বাড়তে থাকে। আমার আর এতিমখানা যাওয়া হতো না সেভাবে, শুধু 2 ঈদে যেতাম। অনেক মানুষ সহযোগিতা পাঠাতো, তাই এভাবে চলেই যাচ্ছিল দিনকাল। একদিন খবর আসে রঙ্গনের 18 হয়ে গেছে, ওকে এতিমখানা ছাড়তে হবে, তার আগে আমার সঙ্গে একবার দেখা করতে চায়। তার মধ্যে তোমার মায়ের সঙ্গে আমার ঝামেলা চলছিল। হুট করে রঙ্গন চলে যাওয়ার দিনই অনামিকা আমাকে ছেড়ে চলে যায়। আমার মাথা থেকে রঙ্গনের কথা বেরিয়ে যায়। ধোঁয়াশার মতন 3-4টে দিন কেটে যায়। যখন তার কথা মনে পড়ে আমি তোমাকে নিয়ে সেখানে যাই। যার পরে জানতে পারি রঙ্গন সেদিন সন্ধ্যা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি না আশায় চলে গেছে। যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছিল, সেখানে লেখা ছিল, আমি আমার কথা রাখবো, আমি আবার ফিরবো। আমি জানি আপনি নিশ্চয়ই কোনো জরুরি কাজের জন্য আসতে পারেননি। আমি না ফেরা পর্যন্ত আপনি কিন্তু আপনার কথা রাখবেন। আমি আসবো, ভালো থাকবেন। এইভাবেই লিখেছিল। সেই চিঠিতে না ছিল কোনো সম্বোধন আর না ছিল কোনো ইতি, শুধু ছিল একরাশ আত্মবিশ্বাস ও প্রতিজ্ঞা। তারপর থেকে আমিও তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। টাকা পাঠালে সেভাবে আর সেখানে যাওয়া হতো না। তুমি বড় হতে শুরু করো। আমার চাকরিও অবসরের সময় চলে আসে। আমিও অসুস্থ হয়ে পড়ি। সেভাবে কিছু করার আর বয়স ছিল না। অবসরের টাকা 3 ভাগ করে 2 ভাগ রাখি, আর বাকি 1 ভাগ টাকা একটা চিরকুট সেখানে দিয়ে আসি। আমি কেন জানি না সেই ছোট্ট রঙ্গনের চোখ দেখে বুঝেছিলাম সে একদিন কথা রাখবে। ওহি নড়ে চড়ে বসলো, গভীর মনোযোগ দিয়ে এতক্ষণ সব কথাই শুনছিল। আবার প্রশ্ন করলো, কি চিরকুট লিখেছিলে বাবা? ভদ্রলোক দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমি আমার দায়িত্ব সেখানে ইতি টেনে এসেছিলাম। আমার কিছু করার ছিল না রে মা। সব টাকা সেখানে নিলে তোদের কি হতো? কন্যা সন্তান হলে জান্নাত নয়, তাদের লালন পালন করে সুপাত্রে দান করতে পারলে তবেই জান্নাত। আমি আল্লাহর ওপর ভরসা আর রঙ্গনের ওপর আস্থা রেখে সেদিন বিদায় নিয়েছিলাম। তারপর রঙ্গনের সাথে তোমার প্রথম কবে দেখা হলো? আরমান রহমান উত্তর করতেই যাচ্ছিলেন, তখনই ওহির ফোনে অ্যালার্ম বেজে উঠল। বাবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ওহি উঠে দাঁড়ালো, বাবাকে ঘরে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে রুমে এলো। আজকেও তার পুরো কথা জানা হলো না, কিন্তু রঙ্গনকে নিয়ে মনের মধ্যে একরাশ কৌতূহল জন্ম নিল। ওহি পরের দিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। হঠাৎ দূরে রঙ্গনকে দাঁড়িয়ে থাকতে দেখলো, বাইকের সঙ্গে হেলান দিয়ে সিগারেট টানছে। চোখের পলক ফেলতেই উধাও। ওহি বিব্রত হয়, গেল কোথায়? সে কি ভুল দেখলো নাকি সত্যি দেখলো? চোখের ভ্রম। আজকাল সব জায়গায় সে রঙ্গনকে দেখতে শুরু করলো নাকি? আশেপাশে ঘুরেও দেখলো না, কোথাও নেই। আপাতত চা খাওয়ার প্রয়োজন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তার চিন্তা বাদ দিয়ে আবার চায়ের কাপে চুমুক দিল। চায়ের সাথে স্বাদের চোখটা বন্ধ হয়ে এলো। তৎক্ষণাৎ কেউ পাশ থেকে বলে উঠল, আমাকে খুঁজছিল নাকি ডাক্তার সাহেবা? ওই ভোরকে পাশে তাকালো। রঙ্গন এভাবে এত কাছে দেখে ভূত দেখার মতো চমকালো। একটু আগে তাহলে সে ভুল দেখেনি, ঠিকই দেখেছিল। কিন্তু ওখান থেকে হুট করে এখানে কি করে এলো? মাথায় তালগোল লেগে গেল। ওই মুখে চিন্তার ছাপ দেখে রঙ্গন হাসে। তবে আজকের হাসির পরিমাপটা সামান্য ছিল না, লম্বা একটা হাসি দিল। হাসলে রঙ্গনকে বেশ সুন্দর লাগে। ওই সেই হাসির দিকে গভীরভাবে চাইলো। এই প্রথম এত কাছ থেকে রঙ্গনের হাসি দেখলো। হাসলে ছেলেটার গালে টোল পড়ে, এই প্রথম সে খেয়াল করলো। কই, এতগুলো বছরে তো কখনো টোল দেখেনি। আগে কি তবে ছিল না, এখন নতুন হয়েছে? তা কী করে হয়? হঠাৎ তার মস্তিষ্ক তাকে স্মরণ করালো সে একজন ডক্টর। এসব পাগলের মতো চিন্তাভাবনা করা তার সাজে না। রঙ্গন হাসি না থামিয়ে দীর্ঘ করলো। ওহি এবার তার চেয়ে থাকতে পারলো না, চোখ নামিয়ে ফেললো। হাসি নিয়ে গবেষণা করা শেষ? ওহি আবারও চমকালো, চোখ তুলে আবার তাকালো, একটু দূরত্ব নিয়ে দাঁড়ালো। মুহূর্তে লজ্জায় আড়ষ্ট হয়ে নিচে তাকালো। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার! এই লোক মনের কথা কি করে বুঝলো? জাদুটোনা জানে না কি? তবে মুখে মুখে কথাটা আগ্রহ করলো। মাথা খারাপ নাকি? রঙ্গন পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালালো। ঠোঁটের কাছে এনে ফু দিয়ে নিভিয়ে মৃদু স্বরে বলল, না, আমিই খারাপ। ওহির মন চাইল না আর দাঁড়িয়ে থাকতে। চলে যাওয়ার জন্য কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে এলো। আপনাকে কিছু প্রশ্ন করলে উত্তর দেবেন? মন চাইলে দিব, না চাইলে দিব না। আবারও তেরামি। ওহির মেজাজ খারাপ হয়ে গেল। রাগে তাতে দাঁত পিষতে পিষতে বলল, আপনার নাম আসলে রঙ্গন না রেখে তেরাঙ্গন রাখা উচিত ছিল। বলেই চলে গেল। যাওয়ার আগে মনে মনে আরও কিছু বলল। সব কিছুর একটা লিমিট আছে, এই শয়তান লোকের তাও নেই। সীমাহীন বর্বর লোক একটা। এরপর আসিস কথা বলতে।
ওহি এখন সিনিয়র ডাক্তারের সাথে প্র্যাকটিস করছে। আপাতত তাকে তাদের কলেজে হসপিটালে রোগী দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে বর্তমান তাকে সবার থেকে বেশি হসপিটালে থাকতে হচ্ছে। আর 7 দিন যাবৎ ওহির দেখা নেই। দেখা হবে কি করে? ওই রাস্তা বের হলে আগে চারপাশ ভালো করে নজর বুলিয়ে নিচ্ছে, যেই না রঙ্গনকে দেখে লুকিয়ে চলে যায়। তার মতো ব্যাডা মানুষের পেটে থেকে কথা বের করার প্রধান উপায় হচ্ছে তাকে ইগনোর করা। রঙ্গনের অতীতের পরবর্তী ঘটনা বাবার থেকে রঙ্গনই ভালো বলতে পারবে, তাই তার থেকেই সে জানতে চায়। বাবার কথা সে এতটুকু বুঝে গেছে, রঙ্গন আর যাই হোক তার কখনো কোনো ক্ষতি করবে না, আর জোর জবরদস্তিও করবে না। তবে তার মুখ থেকে কথা বের করা যে এতটাও সহজ হবে না সে ভালো করেই জানে। তবুও একটু চেষ্টা করতে তো মানা নেই। রঙ্গন ধারণা করছে সেদিন প্রশ্নের উত্তর না দেওয়াতেই ওহি এমন করছে, তাই বলে 7টা দিন তাকে দেখা দেবে না। মনটাই চাচ্ছে তুলে সামনে পেলে আছাড় মারতে, কিন্তু শালা তার বাবার জন্য সেভাবে কিছু বলতেও পারে না। পিটার আর কবির বসে বসে ফিস করছিল। তাদের ফিসের বিষয়বস্তু রঙ্গন তাদের ভাইকে কি করে ভাবির সাথে দেখা করাবে এটাই আলোচনা করে বের করার চেষ্টা করছে। কবির খবর নিয়ে এসেছে তাদের ভাবি এখন হসপিটালে রোগী দেখে, তাই পিটারকে বলছে, তুই অসুস্থ হয়ে যা আর আমরা তোকে নিয়ে হসপিটালে যাই, তাহলে ভাবির সাথে ভাইয়ের দেখা হয়ে যাবে। পিটার কপাল কুঁচকে শুধায়, আমি সুস্থ মানুষ, অসুস্থ হব কেমনে? আরে শালা, তুই অভিনয় করবি একটুখানিক? আমি কি পারবো? ভাইয়ের জন্য এটুকু পারবি না? আলবাত পারবো। দুজনে যুক্তি পরামর্শ করে রঙ্গনের কাছে গেল। রঙ্গন বাইকের উপর শুয়ে থেকে সিগারেট টানছিল। কবির গিয়ে ডাকলো, ভাই, পিটারের শরীর খারাপ লাগছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চলুন। রঙ্গন উঠে বসলো, ভালোভাবে পিটারকে পরখ করে নিল, একদম ফিটফাট দেখে বলল, তোরা যা, আমি যাব না। বলে আবারও শুতে যাচ্ছিল। পিটার তার আগে বলে বসলো, ভাই, সেখানে ভাবিও আছে। রঙ্গন ভুরু কুচকে তাকালো, অনন্তবার মুচকি এসে বাইকে সোজা হয়ে বসে তাদের উঠতে ইশারা করলো। হসপিটালে ঢুকে তারা আগে খবর নিল ওই কোন ইউনিটে আছে। ওই ঘুরে ঘুরে কোনো রোগী কেমন আছে শুনছিল, সাথে টুকটাক প্রেশার মেপে দিচ্ছিল আর কিছু পরামর্শ দিচ্ছিল। তখনই একটা নার্স আসে, ওহিকে ডাকলো, ম্যাম, আপনার রোগী এসেছে আপনাকে খুঁজতে। ওই অবাক হলো, তার রোগী? ডাক্তার হয় কি মুখের কথা? এখনো অনেক কিছু শেখা বাকি, কিন্তু হসপিটালে এত বড় বড় ডাক্তার রেখে তাকে খুঁজছে কেন? বলল, আপনি গিয়ে 203-এ বসান, আমি আসছি। ওহি কাজ শেষ করে দ্রুত সেখানে গেল। রুমে ঢুকে পিটার, কবির আর রঙ্গনকে দেখে থতমত খেল। 3জন সুস্থ সবল মানুষ দাঁড়িয়ে আছে, চলে যেতে চেয়েও গেল না। হসপিটালে সে আসলে কোনো ঝামেলা চায় না। ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো, রোগীকে? 3জন একসঙ্গে ঘুরে তাকালো। রঙ্গন চুপচাপ, কবির মুখ খুললো, দাঁত কেলিয়ে বলল, আসসালামু আলাইকুম। রোগীকে সে তো আপনি বের করবেন ডাক্তার ম্যাডাম। ওই চক গরম করে তাকালো। কবির শুকনো ঢোক গেলে বলল, পিটার অসুস্থ। ওই গিয়ে চেয়ারে বসলো। পিটারকে ইশারা করলো সামনে বসতে। অনন্তবার জিজ্ঞেস করলো, আপনার কি সমস্যা? পিটার থতমত খেয়ে গেল। এখন সে কি বলবে, এটা তো ভেবে আসেনি। কবির দিকে তাকাতেই সে ইশারা করলো, যা ইচ্ছে বলে দে। পিটার তাই করলো, কোনো কিছু না ভেবেই বলল, আমার অনেক সমস্যা হয়। তা কি সমস্যা হচ্ছে তাই বলুন। এত সমস্যার কথা কেমনে বলে শেষ করব? ওই চশমা টেনে ভালো করে তাকালো, স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, আপাতত আপনার 5টা সমস্যা পয়েন্ট আকারে কথা বলুন। পিটার বিপদে পড়ে গেল। সবাই তার দিকে তাকিয়ে আছে। কথা বললো বিপদ না বললো বিপদ, তাই চোখ মুখ বন্ধ করে বলল, খাবার খাওয়ার পরে আমার ক্ষুধা লাগে না, ফ্যানের নিচে বসলে আমার গরম লাগে না, আমার যাকে ভালো লাগে তার আমাকে ভালো লাগে না, কোনো মেয়ে আমাকে ভালোবাসে না, এরা কেউ আমাকে সম্মান করে না। ওই 2 কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। কোনো কথা না বলে একটা কাগজে কিছু লিখে একটা বক্স থেকে মোটা সূচের একটা ইঞ্জেকশন বের করে বলল, যা বুঝলাম আপনার অনেক জটিল ও ভয়াবহ সমস্যা। আপাতত আজকে আপনাকে একটা গরুর ইঞ্জেকশন দিচ্ছি, আগামীকাল থেকে 2টো করে দেব। ঠিক এই একই সময় প্রতিদিন আসবেন। আর কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন। আশা করি 6 মাসেই সুস্থ হয়ে যাবেন। কথাগুলো একদমই বলে ইঞ্জেকশনটা নিয়ে যেই না আগাবে, পিটার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ওই কবিরের দিকে তাকিয়ে বলল, আপনার লাগবে?